আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 অথবা 59 টাকার একটি প্ল্যানের মাধ্যমে এবং নিজেকে যুক্ত করতে পারেন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায়। কারণ এখন নিয়মিত ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আমাদের এক্সক্লুসিভ মেম্বারসদের জন্য থাকে নতুন এবং এক্সক্লুসিভ কিছু গল্প। তাই এক্ষুনি আমাদের সাথে যুক্ত হন আমাদের এক্সক্লুসিভ মেম্বারসদের তালিকায়। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আজ আপনার জন্য থাকছে সুলেখিকা ইশিকা হাজরার কলম থেকে একটি তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প পিশাচ। আজকের গল্প পাঠ তথা বিভূতির ভূমিকায় রয়েছে আর্য, গল্পের সূত্রধার এবং তারানাথ তান্ত্রিকের ভূমিকায় আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ গল্প ইশিকা হাজরার কলম থেকে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পিশাচ। আজ বহুদিন পর যে, মাঝের এতগুলো দিন কোথায় ছিলে? দীর্ঘ 2 সপ্তাহ পর আমাদের দুজনকে দেখে প্রশ্ন করলেন তারানাথ। তারানাথের কথায় আমি আর কিশোরী দুজনেই একসাথে বললাম, কাজের ভয়ানক চাপ ছিল ঠাকুরমশাই। সত্যি কথা বলতে মাসের শুরুতে কাজের চাপে এমন নাস্তানাবুদ হয়ে যেতে হয় যে আর অন্য কোনো কাজ করার সময় পাওয়া যায় না। আর সেই একই কারণেই 2 সপ্তাহ আপনার কাছে আশাও হয়ে ওঠেনি আমাদের। বুঝলাম। কিন্তু এসবের মাঝে কিশোরী গম্ভীর গলায় উদ্ভট একটা প্রশ্ন করল। ও বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি পিশাচের দেখা পেয়েছেন কখনো? হঠাৎ এ কথা জিজ্ঞেস করছো যে বড়? না, আসলে কাল অফিসে বসে এই পিশাচ ভূত প্রেত এই নিয়ে বাগবিতণ্ডা বেঁধে গিয়েছিল। আমি এইসবে একেবারেই বিশ্বাসী নই। আর ওনারা তো ওই পিশাচ নিয়ে একেবারে রামায়ণ রচনা করে ফেলেছেন। বলে তারা নাকি মানুষের রক্ত চুষে খায়, মানুষের দেহে নিজের আধিপত্য বিস্তার করে। আপনিই বলুন, এসব কি মানা যায়? কিশোরীর কথায় তারানাথ গম্ভীর স্বরে বললেন, কেন মানা যায় না সেটা বলতে পারবে? আর পিশাচের অস্তিত্ব যে সত্যি আছে তার প্রমাণ আমি নিজে। তারানাথের কথার পর কিশোরী কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওকে থামিয়ে দিয়ে আমি বললাম, আপনি পিশাচ নিজের চোখে দেখেছেন? ব্যাপারটা বেশ শোনাচ্ছে তো। তা কিভাবে দেখা পেয়েছিলেন পিশাচের? হ্যাঁ, একটু বলুন না, আমরাও শুনি। এই পিশাচ কত বড় মহান আমরাও শুনি। অবশ্য এইসব পিশাচ ভূত নিয়ে ছোটবেলা থেকে অনেক গল্পই শুনে এসেছি। কিশোরীর কথায় তারানাথ শান্ত স্বরে বলল, সে ভালো কথা, তবে আমার ঘটনার সাথে তোমার ছোটবেলায় শোনা গল্পগুলোকে এক করে দিতে যেও না যেন আবার। তোমরা তো আবার এ যুগের ছোকরা বাপু। আমার বলা সত্য ঘটনাগুলোকে তোমার ওই কল্পনার জালে বোনা বলেই ধরে নাও। সে তোমরা আবার পেছনে যতই এসব নিয়ে হাসাহাসি করো না কেন, সত্য কোনোদিনও বদলাবে না। এই কথার পর আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু বললাম না। দেখলাম তারানাথ চোখ বন্ধ করে সিগারেটে একটা লম্বা শুক টান দিলেন, তারপর বলতে শুরু করলেন, সে বহু যুগ আগের কথা। তখন আমি সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা দিয়েছি। আমি তখন সাধু সঙ্গে ঘর ছাড়লেও হঠাৎ একদিন ভোর রাতে ঘুমের মধ্যে মায়ের স্বপ্ন দেখে কিছুতেই মন কঠিন করে রাখতে পারলাম না। কোনো কিছুর তোয়াক্কা না করেই বাড়ি ফিরে এলাম। আমার সাধু বেশ দেখে বাবা গম্ভীর হলেও মায়ের মনে তখন আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। আসলে কদিন ধরে মায়ের হাঁপানিটা বেড়েছিল ঠান্ডার কারণে। তবে আমার বাড়িতে উপস্থিত হওয়া মাত্রই মা বদ্যির দেওয়া ওষুধ খেয়ে একেবারে সুস্থ। সত্যি বলতে এতদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে অনেক দিন পর বাড়ির পরিবেশ মন্দ লাগলো না। আসলে আমি যতই সাধনা করতে যাই না কেন, মনের ভেতরে কোথাও না কোথাও যে সংসারের প্রতি টান রয়ে গেছিল, সেটা আমি মুখে অস্বীকার করলেও মিথ্যে হয়ে যায় না।
তোমরা নিশ্চয়ই বোঝো সংসারী জীবনে একটা নির্দিষ্ট ছন্দ রয়েছে, সুখ রয়েছে, আরাম রয়েছে, কিন্তু সাধনার জীবন বড়ই জটিল। সেখানে পদে পদে সতর্ক থাকতে হয়, মনকে শান্ত আর কঠিন রাখতে হয়। আমার অবশ্য সেই জীবন নিয়ে কোনো কষ্ট ছিল না, বরং মনের মধ্যে ছিল এক রাস উত্তেজনা। বড় মাপের সাধকদের সান্নিধ্য আমাকে মনে মনে বড় আনন্দ দিত। তবে যাই বলো, বাড়ি ফিরে এসে মায়ের স্পর্শ পেতে মনের ভেতরে যে শান্তি বয়ে গিয়েছিল, সেটা বোধহয় আর একমাত্র ঈশ্বরের সান্নিধ্য পেলেই অনুভব করা যায়। এত কিছুর মধ্যে বিপত্তি ঘটল ভোর রাতে। বহুদিন পর পেট ভর্তি করে মায়ের হাতের রান্না খেয়ে আরামদায়ক গদিতে গভীর ঘুমে আচ্ছন্ন এমন সময় ঘুমের মধ্যেই অস্পষ্ট স্বরে শুনতে পেলাম পাশের বাড়ির এক ঠাকুমা স্বর তুলে কাঁদছেন। ঘুমের মধ্যে ব্যাপারটা প্রথমটায় কিছু বুঝে উঠতে না পেরে পাশ ফিরে শুলাম, কিন্তু পরে কান্নার স্বর আরও বাড়তে আমি ঘুম ঘুম চোখে কোনো মতে উঠে ঘরের জানলা খুলতেই দেখলাম আকাশে সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। তবে কয়েকটা তারা তখনও টিম টিম করে আকাশের বুকে জ্বলছে, আর সেই সাথে ঠাকুমার কান্নার আওয়াজ আরও স্পষ্ট হলো। আমি জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারার ব্যর্থ চেষ্টা বাদ দিয়ে দ্রুত দরজা খুলে বেরোতে দেখি বাবা মা সকলে পাশের বাড়ির দিকেই যাচ্ছে। আমিও কিছু না বলে সেদিকেই এগিয়ে গেলাম। ভগবান, তুমি এটা কি করলে আমার ছেলের সাথে? কেন ওর জীবনটারে শেষ কইরা দিলে? ওই পিশাচিনী কে ফেললো আমার ছেলেটারে? ওই শয়তানি পিশাচিনীর খিদে কিছুতেই মিটবে না। সবাইকে খেয়ে ফেলবে ও, সবাইকে। পাশের বাড়িতে পৌঁছতে ঠাকুমার কথাগুলো কানে এলো। এইটুকু সময়ের মধ্যে আশেপাশের লোকজন এসে হাজির হয়েছে। আমি ভিড় সরিয়ে সামনে এগিয়ে গিয়ে দেখলাম মাটির ওপর পড়ে রয়েছে সনাতন কাকা। ওনার বুকের কাছটায় মাংস খোবলানো, চোখে মুখে আঁচড়ের দাগ, চোখ দুটো খোলা, যেন কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছেন। দৃশ্যটা দেখে গ্রামের সকলের মধ্যে গুঞ্জন শুরু হলো। সেই সাথে এক রাশ ভয় জমা হতে শুরু করলো সবার মনের মধ্যে। ধীরে ধীরে বেলা বাড়তে শুরু করলো। আমরা গ্রামের ছেলেরা মিলে সনাতন কাকার দেহটা শ্মশানে নিয়ে গিয়ে দাহকার্য সম্পন্ন করলাম। দাহকার্য সম্পন্ন হলেও সকলের মধ্যে তখনও গুঞ্জনের রেশ রয়ে গেছে। আমি সেসবে বিশেষ কান না দিয়ে নিজের মতো করে আমার আজন্মকাল চেনা পথ ধরে বাড়ির পথে হাঁটছি। এমন সময় কানে এলো, কিরে তারানাথ যে, কবে ফিরলি? বাবা, দাড়ি গোঁফ এমনভাবে বড় করেছিস যে চেনাই যাচ্ছে না। কথাটা কানে আসতেই আমি হাঁটা থামিয়ে পেছন দিকে ফিরতেই দেখলাম নরহরি দাদা আসছে। নরহরি দাদা বয়সে আমার থেকে ওই বছর 5 বড় হবে। আমাদের গ্রামেই থাকে। ছোটবেলায় ওর সাথে কত যে মাঠে ঘাটে ঘুরেছি তার ঠিক নেই। আমি ওকে দেখে স্মিত হেসে বললাম, এই যে কালই ফিরলাম, তা কেমন আছো তুমি? বাড়ির খবর সব ভালো তো? সে কুশল বটে, তবে কতদিন যে কুশল থাকবে তা বলতে পারি না ভাই। কেন, কি হয়েছে দাদা? কেন, আজ তো সনাতন কাকার মরা দেহটা তো নিজের চোখে দেখলি। তোর মনে প্রশ্ন জাগেনি যে এরকম ভয়ঙ্করভাবে মানুষটাকে কে মারতে পারে? আর শুধু সনাতন নয়, এই গ্রামে অভিশাপ লেগেছে। একের পর এক মানুষ মরছে কেবল। গ্রামের মানুষ তো ভয়ই শেষ। সেদিন সকালে সনাতন কাকার দেহটা দেখে ঠাকুমার কথা শুনে
মনের মধ্যে সন্দেহের দানা বেঁধেছিল বটে, তবে কাউকে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে পারিনি। তাছাড়া মাও কাল রাতে কিছু একটা বলার জন্য এসেছিল, কিন্তু বাবা চোখের ইশারায় কিছু একটা বলতেই মা আর কিছু না বলে চলে গিয়েছিল। গ্রামের ব্যাপারটা ঠিক কি ঘটছে সেটা জানার জন্য নরহরি দাদাকে জিজ্ঞেস করলাম। ব্যাপারটা ঠিক কি হয়েছে বলো তো দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কথায় নরহরি দাদা চাপা স্বরে বলল, প্রেতাত্মার ছায়া পড়েছে গ্রামে। গ্রামের মানুষজন অনেকেই নাকি সেই ছায়াকে দেখতে পেয়েছে। রাত বাড়লেই মাঝে মাঝে কোনো মহিলার আত্মচিৎকার ভেসে আসে। সে যে কি ভয়ঙ্কর চিৎকার তোকে বলে বোঝানো সম্ভব নয়। সেদিন আমিও যে নিজের চোখে দেখেছি রে। নইলে এইসব ভূত পিশাচ আমি কোনো কালেই বিশ্বাস করিনি, সেটা তো তুই ভালো করেই জানিস। তো সেদিন যা চোখে দেখেছি সেটা কিছুতেই ভুলতে পারবো না। নরহরি দাদার হেয়ালি কথায় আমার কৌতূহলের বাঁধ ভেঙে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কি দেখেছো বলবে তো? তা না, তখন থেকে শুধু বলে যাচ্ছ ভূত প্রেত বেরিয়েছে। ধৈর্য ধর না একটু, এত উতলা হলে চলে? গ্রামে মিত্তিরদের বাড়িটার কথা মনে আছে তোর? হ্যাঁ, মনে আছে বটে, তবে ওই দিকটা তো একেবারে বন জঙ্গলে ভর্তি। আর মিত্তিরদের বাড়িটাতেও তো কেউ থাকে না। ওদের সবাই তো বহুদিন আগেই নিজেদের জিনিসপত্র গুছিয়ে শহরে চলে গেছে। সে তো আমিও জানি, কিন্তু কয়েকদিন আগে সন্ধেবেলা বাড়ি ফেরার পথে আমি আগাছা ভরা ওই বাড়িটার পেছনে একটা নারী মূর্তিকে কাঁদতে দেখেছি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানে ওদিকে তো কেউ যায় না সেরকম, আর তুমি বলছো সন্ধ্যাবেলা ওদিকে কোনো নারী কাঁদছিল? হ্যাঁ রে, আমি নিজের চোখে দেখেছি। সেদিন দরকারি কাজে পাশের গ্রামে গিয়েছিলাম। বড় রাস্তা ধরে বাড়ি ফিরতে দেরি হবে বলে আমি ওই মিত্তিরদের বাড়ির পেছনের রাস্তা ধরে আসছিলাম, যাতে তাড়াতাড়ি আমি বাড়ি পৌঁছতে পারি। সন্ধে নেমেছে বেশ অনেকক্ষণ আগেই। আমি দ্রুত পা চালিয়ে হাঁটছি। অন্ধকারের মধ্যে মাঝে মধ্যে ভেসে আসছে শিয়ালের উল্লাস। তাছাড়া গাছপালা ঘেরা জায়গাটা দিয়ে হাঁটার সময় বেশ শীতশীতই করছিল। তাও কোনো রকমে ঠাকুরের নাম নিয়ে এগিয়ে চলেছি। কিন্তু চলার মধ্যেই কখন ফাটানো কান্নার শব্দে আমার হৃৎপিণ্ডর রক্ত চলাচলের গতি বেড়ে গেল। কি ভয়ঙ্কর, কি অমানবিক সেই কান্নার আওয়াজ! প্রচণ্ড ভয় আমার শরীরটা অসাড় হয়ে পড়েছে। ঠান্ডার মধ্যে অনুভব করলাম যে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তো ডাকাবুকো স্বভাব যে আমার রক্তে আছে সে তো তুই ভালো করেই জানিস। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে 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 ওখানে? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, বরং কান্নার গতি আরও বাড়ল। আমি মনের মধ্যে ততক্ষণে বেশ অনেকখানি সাহস সঞ্চয় করে নিয়েছি। আমি কান্নার শব্দ অনুসরণ করে নিজের অসার শরীরটাকে কোনোভাবে সেই দিকে টেনে নিয়ে যেতে লাগলাম। কিছুটা এগোনোর পর আমার চোখ পড়ল একজন স্ত্রীলোক মৃত্যুদের বাড়ির সামনেটায় যে বাঁধানো পুকুরটা রয়েছে, যেটা এখন একেবারেই মুজে গেছে, সেখানেই জলের দিকে মুখ করে কাঁদছে। অন্ধকারের মধ্যে তখন চোখের দৃষ্টি সয়ে এলেও নারীটার মুখ স্পষ্ট করে দেখতে পেলাম না। এদিকে আমার মনেও তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে যে কোনো মতে সেই নারীর মুখ আমায় দেখতেই হবে। আমি নিজের কৌতূহল মেটানোর জন্য এক পা করে নারীটির দিকে এগিয়ে যেতে লাগলাম। আর ঠিক সেই মুহূর্তে আমাকে চমকে দিয়ে নারীটি চোখের নিমেষে একেবারে আমার মুখোমুখি এসে দাঁড়ালো। তুই বিশ্বাস করবি না আমার কথা, তবে আমি সেদিন দুটো জ্বলন্ত চোখ দেখতে পেয়েছিলাম। নারীটির চোখের কোঠরের ভিতরে কালো মণির কোনো অস্তিত্ব নেই, বরং কোঠর দুটোর ভিতরে কাঠের উনানে জাল দেওয়ানো আগুনের মতো দিক দিক করে জ্বলছিল লাল শিখা। মুখে ভয়ঙ্কর হাসি নিয়ে তাকিয়েছিল আমার দিকে। ব্যাস ওইটুকুই আমার জ্ঞান হারানোর জন্য যথেষ্ট ছিল। তারপর কখন কিভাবে বাড়ি ফিরেছি সেই সব কিচ্ছু মনে নেই। তবে সেই ঘটনার পর আমার বাহ্যিক জ্ঞান লোপ পেয়েছিল। সে বিভীষিকাময় রাতের পর আমি যে প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরেছিলাম কিংবা এখনও যে বেঁচে আছি, এটাই আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। নরহরি দাদার কথায়
মনের মধ্যে কেমন একটা শিরশিরে অনুভূতি হলো। একটা অশুভ সংকেত মনের মধ্যে আনাগোনা করতে লাগলো। আমি বললাম, বুঝলাম। তোমার কথা শুনে মনে হচ্ছে একবার মিত্তিরদের বাড়ির ওদিকটা থেকে ঘুরে আসা দরকার। কোথাও কিছু নেই, তাও হঠাৎ করে এসব অদ্ভুত কাণ্ড ঘটছে। ব্যাপারটা... আমার কথা শেষ হওয়ার আগেই নরহরি দাদা বলল, তুই যাবি মিত্তিরদের বাড়ি ওদিকে? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। বেশ, তবে তোকে একা একা যেতে হবে না, আমিও যাব তোর সাথে। না না, তোমার যাওয়ার দরকার নেই। এই তো তুমি বললে সেদিন বড় বিপদের হাত থেকে মুক্তি পেয়েছ। তাছাড়া আমার এসব বিষয় ভয় নেই। জানোই তো এখন আমি একা রাত কাটাই, রাত বিরেতে শ্মশানে ঘুরে বেড়াই, এসব ভূত প্রেতদের সাথে ঘর সংসার করি। তাই বলি কি, তোমার গিয়ে কাজ নেই। শোন, এইসব কথা তুই তোর নিজের কাছে রাখ, বুঝলি? ছোটবেলার কথা মনে নেই বুঝি? ভর দুপুরে কত বন বাজারে ঘুরে বেরিয়েছি, বর্ষার রাতে মাঠের আলে গিয়ে জাল বসিয়েছি, মনে নেই তোর? আর কোনো কথা নয়, রাতে খাওয়া দাওয়া করে বুড়ো শিব মন্দিরের কাছে অপেক্ষা করিস, আমি সময় মতো চলে আসব। তারপর দুজনে মিলে একসাথে যাব। নরহরি দাদা নিজের মতো কথাগুলো বলে সামনের পথ ধরে নিজের বাড়ির দিকে রওনা দিল। আমি আর কি করব, একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেও বাড়ি ফিরে এলাম। সত্যি কথা বলতে রাতে যে কি ঘটতে চলেছে সেটা নিয়ে আমার মনে নানান ভাবনা চিন্তা ভিড় করতে লাগলো। কিছুতেই ঘরে স্থির হয়ে বসে থাকতে পারছিলাম না। অস্থিরভাবে এদিক ওদিক পায়চারি করতে করতে কখন যে সন্ধে নেমেছে বুঝতে পারিনি। আমি আর দেরি না করে নরহরি দাদার কথা মতো রাতের খাবার খেয়ে বুড়ো শিব মন্দিরের কাছে গিয়ে পৌঁছলাম। ওখানে পৌঁছতে দেখি নরহরি দাদা আগে থেকেই ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমি সেদিকে এগিয়ে যেতে একটা অদ্ভুত শিহরণ অনুভব করলাম। মনে হলো মনুষ্য জগতের বহির্ভূত কোনো অস্তিত্ব এসে এখানে উপস্থিত হয়েছে। আমি অন্ধকার পথের মধ্যে দাঁড়িয়ে পড়ে সেই অনুভূতিটা আরো স্পষ্টভাবে গ্রহণ করার চেষ্টা করছি, এমন সময় নরহরি দাদা আমার কাছে এসে বলল, কি হলো? এমন মাঝপথে দাঁড়িয়ে পড়লি কেন? কিছু হলো নাকি? না, কই কিছু হয়নি। তুমি অনেকক্ষণ আগে থেকে এসে দাঁড়িয়ে রয়েছো নাকি? না না, আমিও একটু আগেই এলাম, খুব বেশিক্ষণ দাঁড়িয়ে নেই। তবে তুই এসে গেছিস যখন, তখন আর দেরি করে লাভ নেই। চল যাওয়া যাক, বেশি দেরি করলে আবার বাড়ি ফিরতে দেরি হবে। চলো। রাতের আকাশে চাঁদের স্বচ্ছ অস্তিত্ব থাকলেও মাঝে মাঝে ঘন কালো মেঘের আড়ালে লুকোচুরি খেলায় মেতে উঠল চাঁদটা। সারি সারি গাছপালা ঘেরা আলো আধারি পথ ধরে আমি আর নরহরি দাদা হেঁটে চলেছি। আমি আগে হাঁটছি আর পেছনে নরহরি দাদা। দুজনের মধ্যে কোনো কথা নেই, কেবল কানে আসছে পথে পড়ে থাকা শুকনো পাতার উপর দিয়ে হেঁটে চলার খসখস শব্দ। সেই সাথে ঝিঁঝি পোকাদের এক নাগারে ডাকে কান দুটো বিরক্ত হয়ে উঠল। অন্ধকারের মধ্যেই আবছাভাবে দেখতে পেলাম আমাদের থেকে কয়েক হাত দূরে মিত্তিরদের ভাঙা বাড়িটা মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হলো আধখানা চাঁদটা ভাঙা বাড়ির পাঁচিল দিয়ে উঁকি দিয়ে যেন আমায় ব্যঙ্গ বিদ্রুপ করছে। আমি সেদিকে তাকিয়ে বললাম, এই তো মিত্তিরদের বাড়ির কাছেই তো পৌঁছে গেছি। তা দাদা, তুমি কোথায় সেই নারী মূর্তি দেখতে পেয়েছিলে বলো তো? আমি কথাটা জিজ্ঞেস করে সামনের দিকে একটু উঁকি ঝুঁকি মারলাম, কিন্তু অন্ধকারের মধ্যে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। অন্যদিকে নরহরি দাদার তরফ থেকে কোনো উত্তর না আসায় আমি পেছন ফিরে তাকাতে দেখলাম গাছপালা ঘেরা অন্ধকার রাস্তায় আমি একা দাঁড়িয়ে রয়েছি। আমি খানিক হতভম্ব হয়ে এদিক ওদিক তাকিয়ে নরহরি দাদাকে খোঁজার চেষ্টা করলাম। এ কি, কোথায় গেল নরহরি দাদা? ও দাদা, কোথায় গেলে? আরে বাবা, অন্ধকারের মধ্যে এরকম মশকরা ভালো লাগছে না কিন্তু। আমি চিৎকার করে কথা বললেও অপর দিক থেকে কোনো উত্তর এলো না।
বরং ধীর গতিতে কোনো নারীর চাপা কান্নার স্বর ভেসে আসতে লাগলো। অন্ধকারাচ্ছন্ন নির্জন জায়গায় হঠাৎ কান্নার শব্দে আমি চমকে উঠলাম। কে কে কাঁদছে ওখানে? কে ওখানে? এবারেও অপর দিক থেকে কোনো উত্তর এলো না, বরং কান্নার গতি আরও খানিকটা বাড়ল। রাত দুপুরে কান্নার শব্দে মনে বড় কৌতূহল হলো। মনের কৌতূহল মেটাতেই কান্নার শব্দ অনুসরণ করে মৃত্যুদের বাড়ির সামনে হাঁটতে লাগলাম। অন্ধকারের মধ্যে কোনো রকমে হাতড়ে হাতড়ে পেছনের দিকে পৌঁছতেই শরীরটা শিরশিরিয়ে উঠল। মৃত্যুদের বাড়ির পেছনের দিকটা বড় আম নারকেল গাছে ভরা, সেই সঙ্গে অযত্নে মাথা চারা দিয়ে বড় হয়ে উঠেছে বুনো ঘাসের দল। আমি শূন্য দৃষ্টিতে চারপাশটা দেখছি। এমন সময় মনে হলো আমার পায়ের ওপর দিয়ে ঠান্ডা কোনো কিছু একটা এঁকে বেঁকে চলে গেল। আমি চকিতে পাটা সরিয়ে নিয়ে ঝোপঝাড় থেকে একটু দূরে গিয়ে দাঁড়াতেই ভেসে এলো করুণ স্বর। বাবু, আমার বড় খিদে পেয়েছে, দুটো খাবার হবে আপনার কাছে? কতদিন হয়ে গেল পেটে একটু খাবার পড়েনি। আমি নারী স্বরে হকচকিয়ে উঠলাম। এমন নির্জন তিমির অন্ধকারে কেই বা আবার খাবার চাইতে আসতে পারে, বুঝে উঠতে পারলাম না। ক্ষমা করবেন, এই মুহূর্তে তো আমার কাছে কোনো খাবার নেই। তাছাড়া আপনি কে? আপনাকে তো দেখতে পাচ্ছি না। আর এত রাতে আপনি এখানে কি করছেন? আমার পরিচয় দেবার মতো যে কিছু নেই, তবে দু মুঠো খাবার হবে না আপনার কাছে? আপনার কাছে আমার স্থান হবে না? হ্যাঁ। মুহূর্তের মধ্যে কান্নারত নারীটির গলার স্বর বদলে গেল আবেদন ওই স্বরে। সেই স্বরে ঠিক কি ছিল জানা নেই। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম এক জায়গায়। মনের মধ্যে বিপদের তরঙ্গ অনুভব করলেও সেই নারীর টান আমি অগ্রাহ্য করতে পারলাম না। কি হলো বলুন? আমাকে স্থান দেবেন না আপনি? কথাটা বলতে বলতে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে নারীটি আমার সামনে দাঁড়ালো। অন্ধকারের মধ্যেও অলৌকিক আলোয় তার অপূর্ব রূপে মুগ্ধ হলাম আমি। মনে হলো এক দৃষ্টে তাকিয়ে থাকি তার দিকে। আমায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি মুচকি হাসল। তারপর নিজের ডান হাত দিয়ে স্পর্শ করল মুখমণ্ডল। সত্যি বলতে নারী সঙ্গের প্রতি আমি যে দুর্বল সেটা তোমাদের আগেও বলেছি। আর ওই মুহূর্তে তো আমি সেই নারীর মায়া বলে জড়িয়ে পড়েছিলাম। আমি নিজের চোখ বন্ধ করে অনুভব করতে লাগলাম তার হাতের সেই নৈসর্গিক স্পর্শ। মনে হলো এই নারী বোধহয় আমার জীবনের সমস্ত। শুনছেন? হুম। চোখ খুলে আমার দিকে তাকাবেন না আপনি? আমার কথা শুনবেন না? আমি যে আপনার অপেক্ষাতেই ছিলাম। নারীটির কথায় অলসভাবে চোখ দুটো খুলতেই দেখলাম সেই অপরূপা নারীটি একেবারে আমার মুখের সামনে দাঁড়িয়ে আছে। নারীটির হাত তখনও আমার গাল স্পর্শ করে রয়েছে। তার পরনের লাল শাড়ি চুলগুলো রেশমের মতো পিঠের ওপর পড়ে রয়েছে। আমি মায়াজালে আচ্ছন্ন হয়ে আরও একটু এগিয়ে গেলাম তার দিকে, কিন্তু তার আগেই দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাকে আমার সেই আচ্ছন্নতা মুহূর্তের মধ্যেই ভেঙে গেল। আমার সামনে এগিয়ে দেওয়া হাতটা পিছিয়ে নিলাম, সেই সাথে আমিও পিছিয়ে এলাম। অন্যদিকে নারীটির স্পর্শে আমার সারা শরীর অসহ্য জ্বালায় ভরে উঠল। সেই সাথে লক্ষ্য করলাম চোখের পলকে নারীর শরীরটা বদলে যাচ্ছে। অন্ধকারের মধ্যেও নারীটির একজোড়া চোখে লালসার আভাস আমার চোখ এড়ালো না। সেই সাথে নারীটির হাঁ করে থাকা মুখ থেকে জিভটা বেরিয়ে এসেছে। ব্যাঙ যেমন করে নিজের জিভ কাজে লাগিয়ে শিকার ধরে, মনে হলো ঠিক সেইভাবে ওই জিভ দিয়ে নারীটি আমায় গিলে খাবে। কি হলো?
কি চাই? আমার কথা শেষ হওয়ার আগেই নারীটি তার প্রকাণ্ড জিভটা আমার দিকে বাড়িয়ে দিয়ে হিস হিসে গলায় বলল, আমার সে বড় খিদে পেয়েছে, আমার খাবার চাই, মানুষের মাংস চাই, রক্ত চাই, রক্তের তৃষ্ণা মেটাবো আমি, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আয় আয় আমার কাছে আয়। কথাটা বলেই নারী মূর্তি খ্যাক খ্যাক করে হেসে উঠল। তারপর তার প্রকাণ্ড দুটো সরু লিকলিকে হাত দিয়ে পেঁচিয়ে ধরল আমার গোটা শরীরটা। আমি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটার হাত দুটো আরো জোরে চেপে বসলো শরীরে। একটা তীব্র আষ্টে গন্ধে গুলিয়ে উঠল গাটা। আমি যত বেশি করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, তত বেশি করে আঁকড়ে ধরতে লাগলো সেই মেয়েটি। অন্যদিকে ভেসে আসতে লাগলো রাত জাগা পাখিদের ডানা ঝটপটানোর শব্দ। কিন্তু তারপর হঠাৎ করে আমার শরীরটাকে মুক্ত করে দিয়ে মেয়েটি মাটিতে ছিটকে পড়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। অসহ্য যন্ত্রণায় তার আর্ত চিৎকারে ভরে গেল আকাশ বাতাস। আচমকা ব্যাপারটায় আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। পরক্ষণেই বুঝলাম আমার গলায় রুদ্রাক্ষের মালাটা উত্তপ্ত হয়ে রয়েছে। আসলে সবটাই মহাদেবের লীলা। কি ভেবেছিস একবার আমায় তাড়াতে পেরেছিস বলে পর তাড়াতে পারবি? হ্যাঁ, ভুল করেও তা ভাবিস না। কথাটা বলেই নারীটি অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি এদিক ওদিক তাকিয়ে ওদের খোঁজার চেষ্টা করলাম বটে, তবে যারা অশরীরী তাদের তো আর অত সহজে দেখা যায় না। কিন্তু পরক্ষণেই আবার কেমন একটা অনুভূতি হলো, আর তার সাথে পেছন থেকে ভেসে এলো নরহরি দাদার ডাক। তারানাথ! আমি ওর ডাকে চকিতে পেছন ফিরতেই দেখলাম নরহরি দাদা মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চাঁদের আলোয় ওর শরীরটা স্পষ্ট দেখা গেলেও কেমন যেন ভাষা ভাষা মনে হলো। মানে শরীরটা যেন হাওয়ায় ভেসে রয়েছে। একটু জোরে হাওয়া দিলেই হয়তো শরীরটা বাতাসে মিলিয়ে যাবে। আমি ভাবলাম আমি হয়তো অন্ধকারের মধ্যে ভুল দেখছি, তাই কয়েকবার চোখ রোগড়ে সামনের দিকে তাকাতে দেখলাম নরহরি দাদা আর সামনে নেই। ও দাদা, কোথায় গেলে তুমি? রাত দুপুরে তোমার এমন কাণ্ড! দাদা! আমার কথা শেষ হওয়ার আগে নিজের কাঁধে আবারও নিঃশ্বাস অনুভব করলাম কারোর। আমি চকিতে পেছনে ফিরে তাকাতে দেখলাম নরহরি দাদা নিমেষের মধ্যে উচ্চতায় অনেকখানি লম্বা হয়ে গেছে। তার চোখের রং গাঢ় লাল, ঠোঁটের পাশ দিয়ে দুটো ধারালো দাঁত হিংস্রভাবে বেরিয়ে এসেছে। কিন্তু পরক্ষণেই নরহরি দাদার শরীরটা আগের উচ্চতায় ফিরে এলো। তারপর মাটিতে বসে পড়ে কাতর কণ্ঠে বলল, আমাকে বাঁচা ভাই, না হলে আমায় মেরে ফেলবে, দয়া করে আমায় বাঁচা। ওর অমন কাতর কণ্ঠে আমার মনটা কেমন করে উঠল। এটা যে সেই পিশাচিনীর মায়া হতে পারে সেটা ভুলে আমি দৌড়ে গিয়ে ওকে ধরতে যাব, ঠিক তখনই নরহরি দাদার শরীরটা ভয়ঙ্কর অবয়বে পরিণত হলো। ওর কঙ্কালসার পচা গলা দেহটা বিচিত্র ভঙ্গিতে আমার দিকে হাত বাড়িয়ে দিল। শক্ত হাতে টিপে ধরল আমার গলাটা। সেই সাথে মায়া বলে আমার গলা থেকে রুদ্রাক্ষের মালাটা আলাদা করার চেষ্টা করতে লাগলো, কিন্তু সেই চেষ্টা সফল হলো না। বরং আবারও আগের মতো কিছু একটায় ধাক্কা খেয়ে নরহরি দাদার বেশে নারীটা প্রচণ্ড গতিতে ছিটকে গিয়ে পড়ল দূরে। আর সঙ্গে সঙ্গে পরিবেশটা কাঁপিয়ে চিৎকার করে উঠল নারী কণ্ঠ। আকাশে বাতাসে ধ্বনিত হতে লাগলো সেই চিৎকার। শান্ত পরিবেশটা হঠাৎ করেই অশান্ত হয়ে উঠল। চারিদিকে গাছগুলো প্রচণ্ড গতিতে দুলতে লাগলো। পুরো জায়গাটা নিমেষের মধ্যে ধুলোয় এমনভাবে আচ্ছন্ন হয়ে গেল যে চোখে কিছুই দেখা যায় না। আমি হাতড়ে হাতড়ে এগোতে যাব, তার আগেই আমার কাঁধে বড় কিছুর আঘাত অনুভব করলাম। আসলে প্রচণ্ড হাওয়ায় কিংবা সেই পিশাচিনীর মায়ায় গাছের ডাল ভেঙে পড়েছিল আমার উপর। কাঁধে প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কখন যে জ্ঞান হারিয়েছি মনে নেই।
যখন চোখ খুললাম তখন দেখি আমি নিজের বাড়িতে তক্তপোষের ওপর শুয়ে রয়েছি। মা উদ্বিগ্ন মুখে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নরহরি দাদা আর বাবা ঘরের দরজার সামনে কিছু একটা নিয়ে কথা বলছে। আমায় উঠতে দেখে মা বলল, দেখো না গো, ছেলেটা চোখ খুলেছে। কি গো, শুনছো? ও নর, দেখে যা না একবার। মায়ের কথায় ওরা দুজনেই ছুটে এলো। আমি নিজেকে সামলে নিয়ে উঠে বসতে গিয়ে বুঝলাম কাঁধে বেশ ভালোই ব্যথা রয়েছে। বাবা আমার শরীরটা একবার ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে বললেন, এখন শরীর ঠিক আছে? হ্যাঁ। এত রাতে তুমি মিত্তিদের বাড়ির ওখানে কি করছিলে? জানো না ওদিকটা মোটেই ভালো জায়গা নয়? দেখো, তুমি বাইরে শ্মশানে মশানে ঘুরে বেরিয়ে কি করেছো আমি এসব কোনো দিনই দেখিনি, কিন্তু বাড়ি যখন এসেছো তখন এসব কি না ঘটালেই নয়। বাবাকে রেগে যেতে দেখে নরহরি দাদা বলল, খুড়ো, তুমি ওকে কিছু বলো না, আসলে দোষটা আমার। আমি ওকে বলেছিলাম। তোমরা বড় হয়েছো, নিজের ভালো নিজেরাই বোঝো। আমি আর কি বলবো, তোমরা ওকে দেখে রাখো, আমি বদ্যিকে ডেকে আনছি। কথাটা বলার পর বাবা বেরিয়ে যেতে মা দাদার উদ্দেশ্যে বলল, তুই কিছু মনে করিস না নর, জানিস তো তোর খুড়ো কেমন। তুই বরং একটু ওর কাছে বস, আমি তোদের জন্য মুড়ি মেখে নিয়ে আসছি। কাল রাত থেকে তো কিছুই পেটে পড়েনি ওর। নরহরি দাদা আমার কাছে এসে বেশ উত্তেজিত কিন্তু চাপা স্বরে বলল, কাল তো তোকে বুড়ো শিব মন্দিরের কাছে দাঁড়াতে বলেছিলাম, তুই আমার অপেক্ষা না করেই চলে গেলি যে বড়। তুই একা একা ওখানে গেলি, ভয় করেনি তোর? ভুতুরে কাণ্ড কিছু চোখে পড়েনি? আর তাছাড়া অমন আঘাত পেলি কি করে? নরহরি দাদার কথায় সেদিনের ব্যাপারটা আমার কাছে আরো স্পষ্ট হলো। সেদিন সন্ধেবেলা নরহরি দাদার কাছাকাছি যাওয়ায় আমার যে অস্বস্তিটা হচ্ছিল, সেটা যে ওই অশরীরীর উপস্থিতিতেই হচ্ছিল সেটা নিয়ে সন্দেহ নেই। কিরে, কোন ভাবনায় ডুব দিলি তুই? বল, কাল রাতে যে ওখানে একা একা গেছিলিস, কি দেখেছিস? আর গাছের মোটা ডালটা তোর ওপরে কি করে পড়লো? কাল তো ঝড় বৃষ্টি কিছুই হয়নি। নরহরি দাদার ডাকে সম্বিত ফিরতে আমি একে একে ওকে কাল রাতের সমস্ত ঘটনাটা খুলে বললাম। পুরো ঘটনা শুনে নরহরি দাদা ভীত গলায় বলল, বলছিস কি? যদি তোর কিছু হয়ে যেত? আমি জানতাম এমন একটা কিছু ঘটেছে। হঠাৎ করে বাবার গলা পেয়ে আমি আর দাদা দুজনেই চমকে উঠেছি। দরজার দিকে তাকাতে দেখি বাবা গম্ভীর মুখে ঘরে ঢুকছেন। তারপর উনি নিঃশব্দে আমার পাশে এসে বসলেন। কিছুক্ষণ চুপ থেকে নিজে থেকেই আমাদের উদ্দেশ্যে বললেন, মিত্তিরদের বাড়ির ওই দিকটা যে ভালো জায়গা নয় সেটা তোরা জানিস না? কিসের জন্য গিয়েছিলিস ওখানে? গ্রামের একটার পর একটা যে মৃত্যু ঘটেছে সেটা তো তুই জানিস ভালো করে। কিরে, জানিস তো হরি, ভগবান সহায় ছিলেন বলেই এবারের মতো বেঁচে গেলি তোরা, না হলে ওই পিশাচ। বাবার কথা শেষ হওয়ার আগে বাইরে থেকে মা সহ আরো অনেক মহিলার গলা ভেসে এলো। ওদের উত্তেজিত গলা শুনে বাবা আর নরহরি দাদা দ্রুত বাইরে বেরিয়ে গেল। বুঝলাম বাবা ঘোষবাড়ির দিকেই যাচ্ছে। বাবার পেছন পেছন নরহরি দাদাও সেদিকে গেল। এদিকে মা হতবিহ্বল হয়ে কাকিমার কথাগুলো শুনতে লাগলো। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে বলে আমি আর ওদিকে না গিয়ে ঘরে এসে বসলাম। বাবা বাড়ি ফিরতে আমি ইতস্তত করে জিজ্ঞেস করলাম, বাবা, সুবোধ কাকুর মেয়ে? দাহ করে এলাম তাকে। ফুটফুটে মেয়েটার সারা শরীরে একেবারে রক্ত শূন্য হয়ে গিয়েছিল। মেয়েটা যে কতটা অসহনীয় যন্ত্রণা পেয়ে গেছে ভাবলেই বুকের ভেতরটা হাহাকার করে উঠছে। কথাগুলো বলে বাবা ক্লান্ত দেহটা নিয়ে ধপ করে আমার পাশে বসে পড়ল। আমি খানিক ইতস্তত করে বললাম, তুমি মিত্তিরদের বাড়ির সম্পর্কে কিছু জানো না? মানে তখন তুমি বলছিলে। বাবা আমার কথার উত্তর না দিয়ে বলল, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু আমার কথা শেষ হওয়ার আগে বাবা নিজের মতো করে বলতে শুরু করল,
ছোটবেলায় আমরা মাঝে মাঝেই মিত্তির বাড়ি বাগানে আমরা আম চুরি করতে যেতাম। তখন ওদের বাড়িতে মানুষের বসবাস ছিল। মিত্তির বাড়ির কর্তা হরিচরণ ছিলেন দাপুটে মানুষ। উনি নিজেকে সর্বে সর্বা ভাবতেন। ওনার সব থেকে খারাপ বিষয় ছিল উনি বাড়ির মেয়ের ওপর সব সময় চোটপাট করতেন। আমরা আম চুরি করতে গেলে মাঝে মাঝেই বাইরে থেকে ওনার চিৎকার চেঁচামেচি শুনতে পেতাম। একদিন এরকমই চিৎকার চেঁচামেচি শুনে আমি কৌতূহলবশত ওদের জানলার ফাঁক দিয়ে দেখলাম হরিচরণবাবু একটা ভেদ দিয়ে নিজের স্ত্রীকে অমানুষের মতো মারছেন। ওনার স্ত্রী যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বাধা দেবার চেষ্টা করলেও হরিচরণবাবু আরো জোরে জোরে আঘাত করতে লাগলেন। বেতের আঘাতে ওনার শরীরে নানা স্থান থেকে রক্তক্ষরণ হতে লাগলো। ওই দিন ওনার স্ত্রী এমন কাতর করুণ চেহারা দেখে আমি আর এক মুহূর্ত দাঁড়াতে পারিনি। কোনো মতে ছুটতে ছুটতে বাড়ি ফিরে এসেছিলাম। তার কিছুদিন পর শুনেছিলাম হরিচরণবাবু স্ত্রী আর তার কন্যা আগুনে পুড়ে মারা গিয়েছেন। তারপর হরিচরণবাবু ওনার ভাইকে নিয়ে ওখানে সমস্ত কিছু ফেলে রেখে শহরে পাড়ি দিয়েছিলেন। আর সেই ঘটনা পরপরই কয়েকবার অদ্ভুত কাণ্ড ঘটেছিল, কিন্তু সেসব বহু পুরনো ঘটনা। এখন তাহলে আবার নতুন করে কি শুরু হলো? ওই পিশাচিনী আবার আগমন হলো কি করে, সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু সে অদ্ভুতুরে ঘটনা কি এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছিল? তাছাড়া তুমি নিশ্চিত যে এটা মিত্তিরদের বাড়ির সেই মৃত মহিলার কাণ্ড? হ্যাঁ, আমি নিশ্চিত। কারণ হরিচরণবাবু স্ত্রী আর কন্যা মৃত্যুর পর যখন ঘটনা ঘটেছিল তখন একজন নারী মূর্তির সাথে একজন ছোট মেয়ের অবয়ব দেখা দিয়েছিল। তারা একইভাবে মানুষের রক্ত আর মাংস ছিঁড়ে খেত। আর সেই সব মৃতদেহগুলো পাওয়া যেত হরিচরণবাবুর বাড়ির পিছনে। ব্যাপারটা শেষ পর্যন্ত এতটাই ভয়ের হয়ে দাঁড়িয়েছিল যে হরিচরণবাবু বাধ্য হয়ে শহর থেকে এসে নিজেই 7 জন বড় মাপে সাধু সন্ন্যাসকে ডেকে এনে হোমযজ্ঞ করেন ওনার বাড়ির শান্তির জন্য। ও, তোকে আর একটা কথা বলা হয়নি। হরিচরণ বাবুরা হিন্দু হলেও ওনার স্ত্রীকে উনি দাহ করেননি। উনি সমাজের বিরুদ্ধে গিয়ে ওনার স্ত্রী আর কন্যাকে মাটি চাপা দিয়েছিলেন বাড়ির পিছনের দিকে। কি, এটা আবার হয় নাকি? আমাদের মৃত্যুর পর তো দেহ দাহ করা হয়, এরকম মাটি চাপা দেওয়া হয় না। সেটা যে হয় না আমি তুই ভালো করেই জানি। তবে এটাও হয়তো হরিচরণ বাবুর বিকৃত পৈশাচিক মস্তিষ্কের কোনো পৈশাচিক ভাবনার জন্যই করেছিলেন। উনি এখনো বেঁচে থাকলে ওনার ওই পৈশাচিক কর্মকাণ্ডের কথা নিশ্চয়ই জিজ্ঞাসা করতাম। তবে উনিও বহু বছর হয়ে গেছে মারা গেছেন। এতক্ষণ ধরে বাবার কাছে কথাগুলো শুনে ব্যাপারটা আমার কাছে কিছুটা পরিষ্কার হলেও ঘটনাটা যে মিত্তির বাড়ির সাথে জড়িত কিনা যাচাই করার জন্য আমি একবার মিত্তির বাড়ির দিকে যাব বলে ভাবলাম। কিন্তু আমার শরীরের যা অবস্থা, সেদিকে একা যেতে সামান্য বেগ পেতে হবে। তবে তার থেকেও বড় কথা, বাবা মা দুজনে আমায় কিছুতেই যেতে দেবে না। এ বিষয়ে ভাবনা চিন্তা করতে করতে এদিক ওদিক পায়চারি করতে লাগলাম। দুপুরবেলা খাবার পর বাবা মা সকলে যখন ঘুমে আচ্ছন্ন, সেটা পরখ করে নিয়ে আমি ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। দুপুরবেলা মধ্য গগনে সূর্য নিজের তাপ বিকিরণ করতে ব্যস্ত। রাস্তা একেবারে নির্জন। আমি এদিক ওদিক তাকিয়ে মিত্তিরদের সেই পরিত্যক্ত বাড়ির পথ ধরলাম। গাছপালা ঘেরা জায়গাটা দিনের বেলাতেও কেমন গা ছমছমে ভাব। তার সাথে একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা হাওয়া আমায় ছুঁয়ে দিয়ে যাচ্ছিল বারে বারে। আমি খানিকক্ষণ চারিদিকটা নিঃশব্দে পর্যবেক্ষণ করছি, এমন সময় একটা ছোট্ট মেয়ে আমার হাতটা ধরল। দুটো খাবার হবে আপনার কাছে? আমি মেয়েটার দিকে তাকাতেই থমকে গেলাম, কারণ তার চোখে মুখে হাতে পায়ে মারের কালশিটে দাগ। তার হাতের স্পর্শ হিমশীতল। আমাকে কিছু বলতে না দিয়ে সে আমার হাতটা চেপে ধরে ভাঙা বাড়ির ভেতরের একটা ঘরে নিয়ে গিয়ে দাঁড় করালো। সত্যি বলতে তখন আমি এমন ঘোরের মধ্যে চলে গেছি যে সে যে আমাদের মনুষ্য জগতের নয়, সেটা আমি বুঝতে পেরেও কোনো দেহবন্ধনী না করেই ওর কথা মতো কাজ করছিলাম। কিছুক্ষণ
ঘরের মধ্যে স্তব্ধ হয়ে দাঁড়ানোর পরই আমার চোখের সামনে ভেসে উঠল একজন লম্বা চওড়া মানুষ নিজের হাতে করে তার স্ত্রী আর কন্যাকে থালা সাজিয়ে খেতে দিচ্ছেন। ব্যাপারটা আপাত দৃষ্টিতে স্বাভাবিক হলেও আমার কাছে তা মোটেও স্বাভাবিক বলে মনে হলো না। কেন হলো না সেটা আমি নিজেও জানি না। ওদিকে লোকটার স্ত্রী আর কন্যা সামনে খাবার নিয়ে বসে থাকলেও তাদের চোখে মুখে ফুটে উঠেছে এক রাশ ভয়। কি হলো, খাও। আমি জানি এতগুলো দিন ধরে তোমাদের ওপর অনেক অত্যাচার করেছি, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাই আমার ভুলের ক্ষমার জন্য তোমাদের জন্য এইটুকু আয়োজন করেছি। নাও নাও, খেতে শুরু করো। ওনার কথায় আশ্বস্ত হয়ে নারীটি থালা থেকে নিজে গ্রাস তুলে ওনার কন্যাকে খাওয়ালেন আর নিজেও খেলেন। খাওয়ার সাথে সাথে ওনাদের তিনজনের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সেই হাসি মিলিয়ে গিয়ে বিকৃত হয়ে উঠল মেয়েটির আর ছোট্ট মেয়েটির দুজনের গলা চেপে ধরে মেঝেতে পড়ে কাতরাতে লাগলো। হাতের সামনে রাখা জলের গ্লাসটার দিকে হাত বাড়াতে চাইল, কিন্তু ওই পুরুষটি জলের গ্লাসটা তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিল ঘরের অন্য প্রান্তে। প্রচণ্ড কষ্টে ছটফট করতে করতে মুখ দিয়ে গ্যাঁজলা বেরিয়ে নিথর হয়ে পড়ে রইল মহিলা আর ছোট্ট মেয়েটির দেহ। আর সেটা দেখেই লোকটির মুখে ফুটে উঠল পৈশাচিক হাসি। মেয়ে মানুষের বড় তেজ না? ওদের মরণই ঠিক আছে, বড্ড বার বেড়েছিল, একেবারে ডানা ছেটে দিয়েছি। কথাগুলো বলে ঘরের কোণে রাখা কেরোসিন মৃতদেহ দুটোর ওপর ছড়িয়ে দিয়ে দেশলাইয়ের বাক্সে বারুদের গায়ে একটা কাঠি ছুঁড়ে দিলেন দুটো দেহর ওপর। চোখের নিমেষে ঝলসে গেল দুটো দেহ। আমি কয়েকবার এগিয়ে গিয়ে বাদ সাধার চেষ্টা করলেও আমার পাথরের মতো ভারী দেহটা কিছুতেই নিজের স্থান থেকে এক বিন্দু নড়তে পারল না। বুঝলাম আমার চোখের সামনে যা ঘটছে সবই অতীতের অধ্যায়। এখন সেই ঘটনার একটা অংশ কেবল আমার চোখের সামনে ভেসে উঠছে। ধীরে ধীরে পুরো জায়গাটা জুড়ে অন্ধকার নেমে এলো। আবছা ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল সমস্ত কিছু। আমি ভাবলাম এখানেই বোধহয় এই ঘটনার শেষ, কিন্তু হঠাৎ করেই সেই ছোট মেয়েটি আমার হাত ধরে বাড়ির পেছনের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। ওখানে পৌঁছে দেখলাম আগাছা ভরা জায়গাটায় অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছেন। সেই লম্বা চওড়া লোকটির সাথে একজন পুরোহিত বাগবিতণ্ডা করছে। শেষ পর্যন্ত লম্বা চওড়া লোকটি আঙুল উঁচিয়ে পুরোহিতকে কিছু একটা বলতে উনি মাথা নিচু করে চুপ করে যান। আর বাকি লোকগুলো ওনার কথায় বড় দুটো গর্ত খুঁড়ে পোড়া দেহ দুটো ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেন। পুরো ঘটনাটা দেখে আমি হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রয়েছি। এমন সময় আমার গলার ওপর প্রচণ্ড চাপ অনুভব করলাম। বুঝলাম ওদের অতৃপ্ত আত্মা পিশাচে পরিণত হয়েছে, আর পিশাচিনী মানুষের রক্ত পান করেই নিজের শক্তি বৃদ্ধি। ওদের কথা শুনে আমি আমার আসন্ন বিপদের কথা বুঝতে পেরে মনে মনে ঈশ্বরকে স্মরণ করলাম। দ্রুত আমার গলার রুদ্রাক্ষের মালাটা ডান হাতে চেপে ধরে মন্ত্র পাঠ করতে লাগলাম। আর ঠিক তখনই আর্ত চিৎকার করে সাথে সাথে আমার গলার চাপটা আলগা হয়ে এলো। আমি চারপাশে তাকাতে দেখলাম সব আগের অবস্থায় ফিরে এসেছে। চারিদিকে আগাছা ভরা জায়গাটার ডান দিকে আমার চোখ আটকে গেল। দেখলাম আগাছা ভরা জায়গাটার একদিকে একটা লম্বা ত্রিশূল ভেঙে পড়ে রয়েছে। সেদিকে এগিয়ে যেতে ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো। বহুদিন আগে ওদের অতৃপ্ত আত্মাকে পুজো পাঠ করে বদ্ধ করা হয়েছিল ত্রিশূলে গেঁথে, কিন্তু সেটাই কোনোভাবে নষ্ট হয়ে গেছে, যার কারণে গ্রামে আবার তাদের উৎপাত শুরু হয়েছে। আমি সেদিকে তাকিয়ে মনে মনে বললাম, এভাবে আর তোমাদের কারোর প্রাণ নিতে আমি দেব না, আর না তো তোমাদের এই অতৃপ্ত কষ্ট নিয়ে ঘুরে বেড়াতে দেব। আজ রাতেই আমি মুক্তি দেব তোমাদের। বাড়ি ফিরে বাবা মাকে সবটা জানাতে ওনারা দুজনেই চমকে গেলেন। তবে আমার কথা মতো মা যজ্ঞের সমস্ত জোগাড় করলেন। অন্যদিকে আমি আর বাবা মিলে মিত্তিরদের বাড়ির পেছনের জায়গাটায় কোদাল দিয়ে সমস্ত আগাছা পরিষ্কার করে এলাম। সন্ধ্যের কিছুটা সময় পরে পূর্ণিমা তিথি পড়তেই আমি সমস্ত পুজোর জোগাড় নিয়ে মিত্তিরদের বাড়ির পেছনে উপস্থিত হলাম, যেখানে হরিচরণবাবু স্ত্রী আর কন্যার দেহ মাটির নিচে চাপা পড়ে রয়েছে। সেই স্থানে হোমকুণ্ড সাজালাম।
একে একে মন্ত্র পড়ে পুজো শুরু করতেই ভেসে এলো বিকট চিৎকার। সেই সাথে পুরো জায়গাটা দুলে উঠল বার কয়েক। এসব বাধা যে আসবে সেটা আমি ভালো করেই জানতাম। আমি অনুভব করলাম মাটির ভেতর থেকে কারা যেন বল প্রয়োগ করে উঠে আসার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে আমি সারা জায়গায় গঙ্গা জল ছড়িয়ে দিলাম। বল প্রয়োগ বন্ধ হওয়ার সাথে সাথে আমি অনুভব করলাম আমার চারপাশে দলে দলে কারা যেন এসে দাঁড়িয়েছে। তাদের লিকলিকে হাতগুলো আমাকে ছোঁবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি মন্ত্র পাঠ করতে করতে অনুভব করলাম আমার বাক শক্তি হারিয়ে যাচ্ছে। গলায় প্রচণ্ড ব্যথায় আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমার মন্ত্রপাঠ বন্ধ হতেই অশরীরী ছায়াগুলো আরও বেশি করে আমার কাছ ঘেঁষে দাঁড়ালো। তাদের গা থেকে ভেসে আসছে আষ্টে গন্ধ। তাদের হাতগুলো ছুঁয়ে যাচ্ছে আমার দেহটা। ধীরে ধীরে আমার শরীরটা ওদের আয়ত্তে চলে যেতে লাগলো। আমি চেয়েও নিজের শক্তি প্রয়োগ করতে পারছিলাম না, কারণ সেই পিশাচিনী তখন পুরো পরিবেশটা নিজের দখলে করেছে। তার উপর আমার গলার রুদ্রাক্ষের মালাটাও স্নানের সময় খুলে রেখেছিলাম। ওদের কর্মকাণ্ডে আমি যে ধীরে ধীরে মৃত্যুর পথে এগিয়ে চলেছি সেটা বুঝতে পারলেও কিছু করার ক্ষমতা আমার ছিল না। আমি মনে মনে ঈশ্বরের নাম জপ করতে লাগলাম। আর ঠিক সেই মুহূর্তে আগুনের ফুলকির মতো একটা বলয় গড়ে উঠল আমার চারপাশে। সেই সাথে অশরীরী ছায়াগুলো ছিটকে পড়ল মাটিতে। আমি মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালাম। দু একবার কথা বলার চেষ্টা করতে বুঝলাম আমার গলার স্বর ফিরে এসেছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে আবার মন্ত্রপাঠ শুরু করলাম। যখন যজ্ঞের আগুনে শেষ আহুতি দিলাম তখন ভোর রাত। গোটা রাত ধকলে আমি ক্লান্ত বসে পড়লাম। ধীর পায়ে উঠে কোদাল নিয়ে নির্দিষ্ট জায়গার মাটি খুঁড়তে লাগলাম। বেশ কিছুক্ষণ মাটি খোঁড়ার পর একে একে দুটো কঙ্কাল বেরিয়ে এলো। আমি দ্রুত কঙ্কালগুলোর ওপরে কাঠ চাপিয়ে দিয়ে তার উপর বেশ অনেকখানি ঘি ঢেলে দিয়ে মন্ত্রপাঠ করে ওদের পবিত্র আগুনে দাহকার্য সম্পন্ন করলাম। দাহকার্য সম্পন্ন হতে আমি দেখলাম সেই নারী আর ছোট্ট মেয়েটা আমার দিকে কৃতজ্ঞতার হাসি হেসে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দূর দিগন্তে। এতখানি বলে তারানাথ থামলেন। কিশোরী জিজ্ঞেস করলো, এরপর আর কোনো এরকম ঘটনা ঘটেছিল? না, সেই অবকাশ আমি আর রাখিনি। আসলে ওদের খাবারে বিষ মিশিয়ে অভুক্ত অবস্থায় মারা হয়েছিল। তাছাড়া ওদের ওপর কম অত্যাচার তো হয়নি। সেই ক্ষোভ থেকেই ওদের এমন অবস্থা। ওনার বলা পুরো ঘটনাটা শুনে বুকের মধ্যে চিনচিনে ব্যথা অনুভব করলাম। কিশোরীর দিকে তাকাতে দেখলাম ও উদাস হয়ে বসে আছে। কারোর মুখে তখন কোনো কথা নেই। সন্ধ্যার মুখে তারানাথের ছোট্ট ঘরটায় নিস্তব্ধতা বিরাজ করছে। নিস্তব্ধতা ভেঙে কিশোরী বলল, আপনার গল্প শুনে বুঝলাম সব থেকে ভয়ঙ্কর পিশাচ তো মানুষ। না হলে ওই হরিচরণ লোকটা নিজের স্ত্রী কন্যার সাথে এমন কিছু করতে পারে? সত্যি, খাবারের মধ্যে বিষ। ওনার স্ত্রী আর ওই ছোট্ট কন্যাটার জন্য বুকের ভেতরটা কেমন হু হু করে উঠছে। আমরা কথাগুলো বললেও তারানাথ উত্তর দিলেন না, বরং আগের মতোই চুপ করে বসে রইলেন। বুঝলাম অতীতের সেই দুঃখময় কাহিনী থেকে বেরিয়ে আসতে ওনার সময় লাগছে খানিক। তাই আমি আর কিশোরী নিঃশব্দে ওনাকে বিদায় দিয়ে রওনা দিলাম আমাদের বাড়ির দিকে। এতক্ষণ আপনি শুনছিলেন পিশাচ, রচনা ইশিকা হাজরা। আজকের গল্প পাঠ তথা বিভূতির ভূমিকায় ছিল আর্য, গল্পের সূত্রধার এবং তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন, কিশোরীর ভূমিকায় ছিল প্রীতম। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৃষ্টি, সৌরভ, রিমঝিম, ঋদ্ধি এবং তৃষা। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল পিয়ালি।
আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।